পর্ষদ কিন্তু ম্যাট 1594-এর পার্টি হওয়ার জন্য অ্যাপিল করেছেন। সামনের দিনে আমাদের এই ম্যাট 1594 যুক্ত হতে পারেন, আপাতত এটা খবর আছে। পর্ষদ চেষ্টা করছেন 1594-এর মধ্যে পার্টি হওয়ার, যেহেতু অনেকটা দিন পেরিয়ে গেছে তারপরে এখন পার্টি হচ্ছে। গতদিন সে বিষয়ে উঠল প্রধান বিচারপতির আন্ডারে। তবে এটুকু বলছি, আমরা সমস্ত রকম 22-এর স্বার্থ যেখানে লুকিয়ে আছে, 22-এর স্বার্থ যেখানে বিঘ্নিত হচ্ছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব দেখে যারা আমাদের ঐক্যবদ্ধ, আমরা 23 জেলা আছি, ভরসা রাখুন, চেষ্টা করছি যাতে কোনোভাবে 22-এর স্বার্থ বিঘ্নিত না হয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে, আমরা কোনোভাবে রিস্ক নেব না। আর যেটা প্রয়োজন নেই সেটা ত্যাগ করব। ম্যাট 1594টা এখনও পর্যন্ত আটকাতে হবে, এটা কিন্তু আমাদের টার্গেট, এটা একটা চ্যালেঞ্জ বড়। এটা চলে আসলে পর্ষদও বুঝতে পারছেন এখন যে 6টা করে নাম্বার দিলে যদি আবার রেজাল্ট পাবলিশ করা হয় কি অবস্থা তৈরি হবে। তো আমাদের দিক থেকে সব রকম চেষ্টা আমরা চালিয়ে যাব। আর 6 প্রশ্নভুল মামলায় দেখতে পাচ্ছেন 14 যারা নট কোয়ালিফাইড ছিল তারা প্রচুর অ্যাক্টিভিটি, তাদের সক্রিয়তা, তো তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। অনেক গ্রুপে আমরা যেহেতু কেসটা চালাচ্ছি, মেন পিটিশনার এখন বর্তমানে আমরা, তো 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ 1594-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ছে সংঘবদ্ধভাবে। আমার লাইভে অনেক দেখছে যারা কিন্তু 14 প্রশ্নভুল মামলার সাথে যুক্ত। তো অনেকে কমেন্ট করে, বিভিন্ন কিছু বলেন, তো সেটা দেখুন, আমরা নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের লড়াইটা আইনি পথে হবে, হার জিত যেখানে হবে সেটা মেনে নিতে হবে, এইটুকু। আমরা লড়েই যাব, শেষ পর্যন্ত লড়েই যাব। আমাদের মোহিত আছে, আমাদের পার্থ রহমান থেকে শুরু করে, সুভাষ থেকে শুরু করে 23 জেলার প্রত্যেকটা, সেই কোচবিহার থেকে একদম পুরো শেষ পর্যায়ে সুন্দরবন, সবাই একসাথে মিলে কিন্তু আমরা এই আইনি পদক্ষেপগুলো প্রত্যেক দিন, আমাদের মোহিতকে আমরা চেনেন, প্রত্যেক দিন কিন্তু কেস সব দেখেন, দেখে কিন্তু আমরা আলোচনা করি যে সামনের দিনে এই কেসটার প্রতি আমাদের হয়তো বিরোধিতা আসতে পারে, আমাদের উকিল অ্যাডভোকেট দিতে হবে। তো আমরা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে হয়তো আমরা যে যার কাজে ব্যস্ত, কিন্তু কয়েকজন আছে তারা কিন্তু সবার অজান্তে কিন্তু কাজ করছে, সবার অজান্তে, হয়তো সোশ্যাল মিডিয়াতে বলা হয় না। এই প্রত্যেকটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা প্রাথমিক রিলেটেড বা শিক্ষা বিষয়ক রিলেটেড প্রত্যেকটা কেসের কিন্তু খবর আমাদের রাখতে হয়। আমরা আলোচনা করি, হিয়ারিং দেখতে হয়। আমরা অনেকে আছি যারা হিয়ারিং দেখি না, ইউটিউবে যেটা বলবে সেটা নিয়ে আমরা বিভিন্ন একই স্ক্রিনশট এর কাছে ওর কাছে দিয়ে ছড়িয়ে দিই চারিদিকে। কিন্তু হিয়ারিংটা ভালো করে দেখলে, তারপর অর্ডার কপিটা ভালো করে বেরোলে কিন্তু বোঝা যায় যে অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। আমরা তো এখন যে কোনো একটা সঠিক জিনিস নয়, বেঠিক জিনিস কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, সব্বার কাছে একই পোস্ট আসছে। আদৌ আমরা কিন্তু কেউ হিয়ারিং দেখি না, কেউ অর্ডার কপি দেখি না। তো বিগত দিনের হিয়ারিং, বিগত দিনের অর্ডার কপি দেখে যদি একটা ধারণায় আসা যায় যে এই কেসটা এই দিনে উঠবে কি উঠবে না, বা এটা কি হতে চলেছে, একটা নিজের থেকে একটা কনসেপ্ট রাখা যায়। আমরা ঐক্যমঞ্চ, আমরা প্রাথমিক রিলেটেড বা শিক্ষা বিষয়ক রিলেটেড প্রত্যেক দিনের কেস দেখা হয়, হিয়ারিং দেখা হয়, প্রত্যেকটা হিয়ারিং দেখা হয়। এবার সবগুলো তো আপডেট দেওয়া সম্ভব হয় না, এটুকুই। আপনারা ম্যাটের বিষয়টা জিজ্ঞাসা করলেন বলে এত কথা বললাম। আর ভরসা রাখুন, যারা আছেন, যারা এই আইনি পথে লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতদিন পর্যন্ত ম্যাটটাকে কিন্তু আটকে রেখেছি কোনো না কোনোভাবে। আজকে যদি সেপ্টেম্বরে নোটিশ আসে, ভাবুন কি অবস্থা হতে পারে। ম্যাটটা কিন্তু আটকে আছে, সমস্যা হবে না কোনো। আর 23-এর রেজাল্টের বিষয়ে আমি প্রত্যেকে বিভিন্ন গ্রুপে দেখি, 23-এর রেজাল্ট 2-3 বার বের করে দেওয়া হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি এটুকু বলবো, 22-এর রেজাল্ট কতদিন পর দেওয়া হয়েছিল? 22-এর রেজাল্টটা 23-এ যারা টেট দিয়েছে তারা কিন্তু আমাদের ভাই, আমাদের দাদা, অনেকে আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
আমার কথাগুলো কেউ মানে অন্যভাবে নেবেন না, মিনিংটা একটু সোজাসুজি রাখবেন। আমি সরল মানুষ, সোজাসুজি মিনিংটা রাখবেন। 23-এর টেটের ব্যাপারটা আমি বলি, আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রাথমিক টেট কিন্তু নিয়োগ পেয়েছে। আমার এই লাইফটা শুধু টেট কোয়ালিফাইড না, অনেক মা বাবারা দেখেন, অনেক মা বাবারা দেখেন, সেটা আমি শুনতে পাই, ফিডব্যাক অনেক আসে। তো সবাইকে প্রণাম জানাই যে আমরা এই বেকারত্বের যন্ত্রণা নিয়ে এখনও লড়াই করে যাচ্ছি। যেটা বলছিলাম 23 স্টেটের ব্যাপারটা, 23 স্টেট যারা 22-এ কোয়ালিফাই করতে পারেন, অনেকে 23 স্টেটের অপেক্ষা করে আছে, তাদের বাড়িতেও মা বাবা আছে, তাদেরও ইচ্ছে আছে যে আমার সন্তান বেকারত্ব থেকে মুক্তি পাক। তো আমাদের কথা যেটা, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা টেট নিয়োগ পেয়েছে। দেখুন, আমাদের দাবিটা যেন 22টা আলাদা রিক্রুটমেন্ট হয়। আমি এখনো বারে বারে বলছি 22, আমি 23-এর কোনো কথাই বলবো না। রেজাল্ট দেবে কি দেবে না পর্ষদের চিন্তাভাবনা, সরকারের চিন্তাভাবনা। আমি এখনো বলছি যে 23টা বাদ দিয়ে আমাদের, 23 বাদ দিয়ে না, আমাদের 22-এর রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে। প্রত্যেকটা প্রাথমিক টেট নিয়োগ পেয়েছে, একমাত্র স্বচ্ছ টেট বলে এই টেটটার কোনো নিয়োগ দিচ্ছেন না। তো সামনের দিনে কি হবে দেখা যাবে। এখানে কেউ আটকাতে পারবে না। সবচেয়ে বড় কথা, পর্ষদ যদি চিন্তা ভাবনা করে, সরকার যদি ভাবে, কারোর আটকানোর ক্ষমতা নেই। যেটুকু ডেপুটি সেক্রেটারি যেটুকু কথা হলো, উনি বলেছিলেন, পরিষ্কারভাবে বলছি আমি, এর আগেও বলেছিলাম, আমাদের মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন 50,000 ভ্যাকান্সি, যখন বলবেন তখন আমি নিয়োগ দিতে পারি, আমার আইনি জটিলতা কেটে গেলে আমি নিয়োগ দিতে পারি। সেটা কিন্তু এখন প্রত্যেকটা কাগজে বা আমরা সবার দাবি উঠে গেছে যে 50,000 ভ্যাকান্সি চাই। এটা সত্য না হলে এইভাবে ভাইরাল হয় না, এটা সত্যই বলেছিলেন। আর যেটা বলি, কোনো আধিকারিকের নাম করে বলা মানে মনে করবেন এটা কিন্তু 100% সত্য। ডিএস স্যার বলেছিলেন সেদিন যে 23-এর রেজাল্টের ব্যাপারটা, 23-এর কয়েকজন বারে বারে যায় পর্ষদে, 23-এর 2-3 জন পর্ষদে বারে বারে যায়। তা সেসব ভাইদের সাথে তখন আমাদের কোনো অভিযোগ নেই। তো 23-এর ব্যাপারটা আমি বেশি ডিসকাস করবো না, শুধু এটুকু বলবো, ডেপুটি সেক্রেটারি বলেছিলেন যে 23-এর রেজাল্ট দিলে আপনারা কি করতে পারেন, 22 স্টেট কি, ঐক্যমঞ্চ কি করতে পারে, বা 22 স্টেট কি করতে পারে, আমরা আইনি পথে গিয়েও আটকাতে পারবেন না। তো আমরা সেখানে বলেছিলাম যে স্যার দেখুন, বিগত দিনের ইতিহাসটা একটু দেখুন, যে বিগত দিন যে প্রত্যেকটা প্রাথমিক টেট 1-2 বার করে রিক্রুটমেন্ট পেয়েছে, একমাত্র কিন্তু 22টা পেল না। আর এটাই কিন্তু আমাদের পর্ষদ সভাপতি থাকাকালীন প্রথম টেট, প্রাথমিক টেট, স্বচ্ছ টেট। তো আমাদের রিক্রুটমেন্টটা আলাদা করবেন, এই দাবি কিন্তু আমরা রাখছি। উনি বলেছিলেন যে আইনি পথে গেলেও তোমরা আটকাতে পারবে না, সেটা তো এক সাধারণ সত্য কথা, চিরসত্য কথা। আইনি পথে গেলেও রেজাল্ট আটকানো সম্ভব হয় না। তো উনি বলেছিলেন যে কিঞ্চিত পাশ করবে, খুব অল্প সংখ্যক টেট পাশ করবে 23-এ। তাদের মধ্যে হয়তো আমরা যেটুকু ভাবছি, 23-এ যারা পাশ করবে, কেউ 17 পাশ করে আছে, কেউ 22-এ পাশ করে আছে। তো এটা নিয়ে ভাববেন না, এটা নিয়ে বেশি ভাববেন না। আমি আবারও বার্তা দিচ্ছি যে 22-এর রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে। যারা বোঝার আমার কথাটা, যারা আপনারা হবু শিক্ষক হয়ে গেছেন, আর 10 নম্বরের পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ জাস্ট। তো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি যেটুকু বলার বলেছি, এগুলো আর ডাইরেক্ট বলা যায় না। আমাদের দাবি 2022-23 জেলার প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি 22টার আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, আমাদের দাবি এটা থাকবে। আর ডিএস স্যার এটাও বলেছিলেন যে যদি 23 আসে, ভ্যাকান্সি কিন্তু কিছু বাড়তে পারে। ভ্যাকান্সি নিয়ে এখন সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। সরকার যদি মনে করে ভ্যাকান্সি দেবে, তো ভ্যাকান্সি দেবে, বেশি বেশি ভ্যাকান্সি দেবে। কারণ এই টেটটাই কিন্তু দেখুন লাস্ট কত বছর একটা রিক্রুটমেন্ট, 2017 সালে প্রাথমিক টেটের নোটিফিকেশন আসলো, সেই টেট নিল কবে, আর সেই টেটের নিয়োগ কবে দিল। তাই এত বছর ধরে অনেক চাকরি প্রার্থীরা কিন্তু বয়স পেরিয়ে গেছে। আমার সেদিন গতকালই কথা বলছিলাম মধ্যমগ্রামে এক দিদির সাথে, বারাসাতে এক দিদির সাথে, বয়স শেষ, 43 বছর পার হয়ে গেছে। এখন কি করবে? হয়তো আমরা অনেকে ভাবছি যে আপনারা তো সুযোগ পেয়েছেন, 43 বছর পার হয়ে গেছে, এই সুযোগগুলো কাজে লাগাননি কেন? তো সবসময় তো মানুষের
পড়াশুনো বলুন, সবসময় নিজেকে তৈরি করা বলুন, হয়ে ওঠে না। তো কেউ হয়তো পাশ করলো 22-এ, 14 টেট 17 টেটের ব্যাপারগুলো আমরা জানি, তো 22-এ পেয়ে গেল, তো অনেকে এটা কিন্তু ইন্টারভিউ বসতে পারবে না। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ যাচ্ছে এভাবে, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ যাচ্ছে। তো আজকে আমি একটু ক্লিয়ার করে দিলাম 23-এর ব্যাপারটা। রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, তবে হয়তো কিছুদিন পর আসতে পারে। আমরা চাইবো 23 যেন আমাদের মধ্যে না আসে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, খুব কিঞ্চিত পাস করবে, ভ্যাকান্সি বাড়তে পারে। তো এই বিষয়গুলো আমি বলে দিলাম, আর বিশেষ কিছু বলার নেই। আর নোটিফিকেশনের ব্যাপারটা প্রত্যেকের একটাই প্রশ্ন, নোটিফিকেশনের বিষয়টা আমরা সবাই, এই ভ্যাকান্সি কত আসবে 23 নিয়ে অনেকে ভাবছে না, কিন্তু ভ্যাকান্সি কবে আসবে আর কত, মানে কবে নোটিশ আসবে, পুজোর আগে না পরে। দেখুন পুজো কিন্তু এসে গেছে, কি করতে পারি আমরা বলুন? আমি তো দেখতে পাচ্ছি যে আমরা ওই প্রত্যেকটা 22 স্টেট সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি 10,000 অ্যাক্টিভ আছি আমরা। ভালো করে বুঝুন, আজকে জুনিয়র ডাক্তারদের দেখা করার জন্য দিদি বসে আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসে আছেন, জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করবে। ওনাদের দাবি এর আগেও মেনেছে, আবার মানবে, ওরা যায়নি, ওদের দাবি পুরোপুরি মানতে হবে। ইস্যুটা আলাদা। ঠিক তেমনভাবে একটা যুবক যখন তার অনিশ্চয়তার জীবন প্রত্যেক দিন পার করছে, 2017 সাল থেকে 16-18 ডিএলএড 18-20 ডিএলএড করে যে ছেলেটা অপেক্ষা টেট হবে 17 সালের নোটিফিকেশনে যুক্ত হতে পারেনি। 18 সাল গেল, 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল গেল, 22 সাল গেল, ডিসেম্বর মাসে গিয়ে টেট হলো, কোয়ালিফাইও করলো। এই 2 বছর হলো। প্রত্যেকজনের কিন্তু একটা নিজস্ব কিন্তু একটা স্বপ্ন থাকে। বলুন আজকে তার বয়সটা যার পেরিয়ে যাচ্ছে, তার অবস্থাটা কি হচ্ছে? এটা তো মানে 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 কি বলবো, একটা মানে বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আজকে এতবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের সাথে কিন্তু দেখা করেননি, সেই সময় হয়ে ওঠেনি। এখনো ফোন করবেন বলেছিলেন, সেই ফোন কিন্তু করে উঠতে পারেননি, জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করছেন। তো এটা খুব ভালো যে মুখ্যমন্ত্রী এই লড়াইয়ের কিছুটা হলেও কিন্তু বুঝতে পেরেছেন যে লড়াইটা ন্যায়সঙ্গত, এদের দাবিগুলো মানা দরকার। আজকে আপনারা রাজপথে দীর্ঘদিন ধরে আমাদের নিয়ে বলেছিলাম যে 2022 এই প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে যারা দীর্ঘদিন একটা প্রজন্ম নষ্ট হচ্ছে, একটা প্রজন্ম, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডিপ্রেশনে আছে। আমি কেন বলছি, একদম ক্লিয়ারলি কেন বলছি, আমি জানি অনেকে টেক্সট করে, কল করে। আজকে আপনারা কতজন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটা নিরপেক্ষ, একটা বেকারত্ব মানে যোগ্য চাকরি প্রার্থীরা আমরা কতজন পথে নামতে পারি? আজকে নোটিফিকেশন 23 স্টেটের রেজাল্ট হলে আপনারা সব চিৎকার করবেন, 23 স্টেটের রেজাল্ট দিল, হ্যাঁ দেবে। কতজন রাস্তায় নামতে পারি? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পারি আমরা 2000, 4000, 5000 নেমেছেন কোনোদিন? সবাই তো সুযোগ নেবেন। আমার দেখা উত্তরবঙ্গ থেকে অনেকে আসেন, প্রত্যেকবারই আসেন। যদি না দেয় একটা রিক্রুটমেন্ট, একটা 2017 টেট নোটিফিকেশন এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। গৌতম পাল মহাশয় একটা নিয়োগ এখনো পর্যন্ত শেষ করতে পারেনি, একটা টেটের নিয়োগও দিতে পারেনি। একটা টেট নিলেন, সেটাও নিয়োগ দিতে পারেননি। আমি যেটুকু বললাম, আইনি পথে যেটুকু আসছে সেটুকুই কাজ হচ্ছে, আর কোনো কিছুই না। ভোটের সাথে নিয়োগের কি সম্পর্ক? একটা যদি সাধারণভাবে আমরা বিচার করি, ভোটের সাথে নিয়োগের কি সম্পর্ক? আমি বললে হয়তো আমার আবার শিক্ষক সুলভ আচরণ থাকবে না, অনেকে বলবে শিক্ষক সুলভ আচরণ এটা না। ভোটের সাথে আমাদের রিক্রুটমেন্টের কি সম্পর্ক? ভোটের সময় নিয়োগ হবে, ভোট তো সবাই দিচ্ছে বলে তো সরকার থাকছে, প্রত্যেকে তো ভোট দিচ্ছেন বলে তো সরকার থাকছে, তো তাদের দিকটা তো বিবেচনা করা উচিত। আজকে অনিশ্চয়তা, প্রত্যেকটা ছেলেমেয়েরা অনিশ্চয়তায় ভুগছে। এভাবে চলা যায়? এভাবে কি চলা যায়? প্রত্যেকটা দিন কি করতে পারি? আর আমরা কি করতে পারি? আমরা 1000 জন কি করতে পারি বলুন? 1000 জন অ্যাক্টিভ আছে, 1000। যদি 35,000, 40,000 ডিএলএড থাকে, তারা কোথায়?
আমার লাইভ অনেকেই দেখছে, পুলিশ প্রশাসন অনেকেই দেখেন, কথা হয়। কি করতে পারি, ডাইরেক্ট কিছু বলছি না আমি। কি করতে পারি, আপনারা 5,000 জন পথে নামুন না, 10,000 জন পথে আসুন না, আমাদের কথাগুলো তুলে ধরা হোক। দীর্ঘদিন ধরে এইভাবে বসে, দীর্ঘদিন। একটা নির্বাচিত সরকারকে তো উচিত কর্মসংস্থান দেওয়া। প্রত্যেকটা জেলার যারা তাকিয়ে আছে, আর যদি না দিতে পারেন, যদি শুধু টেট হবে, নিয়োগ হবে না, তাহলে আমরা অন্যান্য বিভিন্ন পেশায় ঢুকে যাবো তাহলে। আর যাদের বয়সটা দীর্ঘদিন অপেক্ষা করার পর যেমন বয়সটা থাকছে না, যে ছেলেটার আজকে যে দিদিটা কল করেছিলেন, অনেক ভাই কল করেছিলেন মুর্শিদাবাদ থেকে, তাদের বয়স পেরিয়ে গেছে, ওবিসি 43 বছর পার হয়ে গেছে। তাহলে যদি 2023-এর ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দিলেন, সেই ফেব্রুয়ারি মাসের রেজাল্ট তো 23-এর লাস্ট, মানে 23-এর ডিসেম্বরেও যদি নোটিফিকেশন আনতেন, তাহলে এই সব স্বপ্নগুলো নষ্ট হতো না, স্বপ্নগুলো চিরতরে ধ্বংস হতো না। আজ মুর্শিদাবাদের ভাই যা একদম পুরো ডিপ্রেশনে চলে গেছে, তার আর 2 মাস না 3 মাস বাকি আছে। আমাকে ফোন করে বলে, বিদেশদা তুমি আমাকে যা বলবে তাই করব, আমার জীবনের কোনো মূল্য নেই, তুমি যা বলবে তাই করব, আমার বাঁচতে ইচ্ছে করে না, আমার অপেক্ষা এই দিনগুলো পেরেছে। হবে 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 করে আজকে এই 1.5 বছর আমি হয়তো সুযোগ পেতাম অনেক, 1.5 বছর কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেছে। আর 2 মাস বাকি আছে, 2 মাস 8 দিন না 7 দিন বাকি আছে। তারা এই স্বপ্নবাদ, টেট সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখতে হবে না, টেট সার্টিফিকেট আর কোনোদিন ইন্টারভিউ দিতে পারবে না। একটু ভাবুন, এটা ভাবলে বোঝা যাবে আমরা কি করতে পারি, আমরা 1000 জন কি করতে পারি। কি হলো, বিকাশ ভবন অভিযানে গেলাম, তুলে নিয়ে গেল, বসিয়ে রাখলো থানায় সারাদিন, সন্ধ্যাবেলা ছেড়ে দিল। বারবার মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার বার্তা দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়ে আসছি, তো কোনোভাবেই যদি কিছু না করেন, উনি কোনোভাবেই দেখছেন না, কোনোভাবে কি করতে পারি আমরা, আপনারাই বলুন কি করতে পারি, কি করা যেতে পারে। যা 22-টা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সমস্ত গ্রুপ মিলিয়ে যদি কতজন নামতে পারে পথে, 2000 পথে নামাতে পারবেন? নেই 2000, কিন্তু সবাই কিন্তু আমরা চাকরি করব। আমরা তো সত্যি বঞ্চিত। অনেকে ভাবে যে পথে নামার কথাটা আপনারা বলেন কেন, বাড়িতে বসেও তো অনেক কিছু করা যায়। কি করছি বাড়িতে বসে, কতজন আছেন, আমি যারা আছে তারাই আমরা নামছি, তারাই লড়ছি, তারাই কিন্তু সবকিছু করছি। আর যা সিচুয়েশন, পর্ষদ কিন্তু আর দেখা করবেন না। পর্ষদ পরিষ্কার বলছে যে আর আমাদের আর কিছু বলার নেই, সরকার যদি মনে করে দেবে, আমাদের আর কিছু বলার নেই, সরকার ইচ্ছে করলে দেবে। তো আপনি বঞ্চিত হয়েছেন, আমার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা তো অধিকার। আমাদের টেট কোয়ালিফাই করেছি, পর্ষদের বিএড কলেজগুলো সব তো পর্ষদের অধীনে, বিএড পূর্ণ প্রশিক্ষিত হয়েছি। 2-1,000 টাকা নয়, অনেকে 1 লাখ টাকা, অনেকে 70,000 টাকা, অনেকে 80,000 টাকা দিয়ে ডিএলএড কোয়ালিফাই, ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, পূর্ণ প্রশিক্ষিত হয়েছি, টেট কোয়ালিফাই করেছে, আর কি দরকার। কথাটা এইখানে, এটা অধিকার ছিনিয়ে নেওয়া নয়, অধিকার থেকে বঞ্চিত করা নয়। তারপরেও যদি আপনারা শুধু সোশ্যাল মিডিয়ায় লিখে যাবেন, কেউ বাস্তবের মাটিতে নামবেন না। আমরা লাইভ দেখছেন, 5,000 10,000 লাইভ দেখা হয়ে যাচ্ছে, বাদ বাকি কোথায় তারা, যারা এই 35,000 ডিএলএড 25,000 ডিএলএড মনে করুন, কোথায় তারা আছেন? কোনো পথ নেই, আর কোনো পথ নেই। দিন দিন কিন্তু যে লড়াই, যে গতি কিন্তু ছিল, সেই গতি কিন্তু দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। পুজোর আগে নোটিশ যে দাবিটা করেছিলাম, এখনো অনেকে বলছে সেপ্টেম্বরে নোটিশ আসবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় পর্ষদ কি করছে এখনো পর্যন্ত কেউ জানে না কি করবে। নোটিফিকেশন এবারে আসবে কি সামনের বারে এরকম সময় আসবে, এটা কেউ বলতে পারে না। তবে 23 স্টেটের রেজাল্টটা অনেকটা এগিয়েছেন, এটুকু আমি বলতে পারি। তবে কি খুব দ্রুত নয়, তবে তাদের বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে, কতদিন আটকে রাখবে একটা রেজাল্ট। আমাদের দাবি 22-এর আলাদা রিক্রুটমেন্ট। পরিষ্কার কথা বলছি, এখানে কাউকে পজিটিভ দিয়ে, ভুল কথা বলে পজিটিভ দিয়ে নয়। 23 স্টেটকে আটকানো কতটা সম্ভব হবে, কতদিন আটকে রাখতে পারে। আমি সমস্তটাই ডিএস স্যারের কথা থেকে শুরু করে সমস্তটাই বললাম। এবার আমরা হবু শিক্ষক, আপনারা বুঝে নিন। শুনুন, অন্যায় করছে, আমাদের নিয়ে অন্যায় করছে, অবশ্যই অন্যায় হচ্ছে। কি করতে পারি আমরা বলুন, কি করতে পারি, কি করতে পারি? আর কতজন আসবেন? আমরা
পারবেন পর্ষদে বসতে পারবেন? সামনে পর্ষদে বসে পড়তে পারবেন? বলুন, কতজন এসে বসতে পারবেন? আলোচনা হবে তখন। পর্ষদে কোনো অফিসার ঢুকতে পারবেন না, পর্ষদ সভাপতি ঢুকতে পারবেন না, আলোচনায় বসা হবে। কি অবস্থায় আছে? পারবেন? এটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। আমি বিদেশ গাজী, আমি সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট বলছি, আমরা যদি 30,000 ডিএলএড হন, 3,000 পথে নামতে পারবেন? নিজের জন্য আসতে হবে, রিক্রুটমেন্ট পাবেন। আর এই 500, 700, 1,000 জন এসে মিছিল করে, মুখ্যমন্ত্রী অনেকবারই দেখেছেন 22-এর ব্যাপারটা, মিছিল করে বাড়িতেই চলে যেতে হবে। আজকে ভাবুন তো, যারা আমি পুলিশ প্রশাসন যারা লাইভটা দেখছেন তাদেরকে বলছি যে 2017 সাল প্রাথমিক টেটের নোটিফিকেশন দিলেন সরকার, আর কেউ কিন্তু বসতে পারেনি। 18-20 ব্যাচটাও বসতে পারেনি। 18-20 ডিএলএড না থাকলে বসা যায় না। অনেকে বুঝতে পারেন না বলে আমি ডিটেলস বলি একটু। অনেক মায়েরা বাবারা লাইভ দেখেন, বুঝতে পারেন না, সেই জন্য আমি একটু, আমরা জানেন কিন্তু সেই কথাটা আমি আরেকবার করে বলি। 18-20 লাস্ট সেশন বসতে পারেনি। সে 18-20 ছেলেটা মেয়েটা পূর্ণ প্রশিক্ষিত হয়ে চাতক পাখির মতো কখন বৃষ্টি হবে, মানে কখন টেট হবে, 17 থেকে অপেক্ষা করে এসে 17, 18, 19, 20, 21, 22, 18-20 সেশনের ডিএলএড গুলো সেই 17 সাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করেছিলেন। 17 গেল, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল। আমাদের লাইভ যারা দেখছেন একটু শেয়ার করবেন। এত বছর যাওয়ার পর 22 ডিসেম্বর মাসে তখন পর্ষদের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে বলেছিলেন যে প্রত্যেকবার কিন্তু টেট নিতে হবে, এমন ম্যান্ডেটরি নেই। আর এখন পর্ষদ সভাপতি বলছেন প্রত্যেকবার টেট নেব, এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে। তাহলে কেন ভোটের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন? ভোট আসলে রিক্রুটমেন্ট করবেন, এরকম একটা চিন্তা ভাবনা কেন আসছে? আপনি 2022 সালে বলেছিলেন এবার থেকে বছরে 2বার করে নিয়োগ হবে, টেট পাস কেউ বসে থাকবে না। তাহলে ভোটের জন্য এখনো 2 বছর বসে থাকতে হবে আমাদের? ভোট তো সেই 26 সাল, ভোট তো 2026 সালে ভোট। ভাবুন না, আপনারা একটু ভাবুন। এই নিয়োগ যদি ভোটের অপেক্ষা করে থাকে, এই নিয়োগ কিন্তু ঘুরতে ঘুরতে চলে যাবে সেই 2025-এর লাস্ট, বা মানে কমপ্লিট হয়ে যাবে 25-এর লাস্ট, কিংবা 2026-এর জানুয়ারি মাসে। এটা কেন হবে? এটা আপনারা নিজের থেকে চিন্তা ভাবনা করুন। আর সমস্ত 22 স্টেটকে বলবো, একত্রিত হও, একত্রিত হয়ে নিজের অধিকার লড়াই ছিনিয়ে নাও। এ বাঁচা, এ জীবন বাঁচা নয়, এটা ঠিকভাবে জীবনযাপন করা না। এটা আমাদের এই জীবনগুলো প্রত্যেকটা আমি যাই দেখতে পাচ্ছি, লাইভ যারা দেখছে, আমাদের কৌশিক আছে মুর্শিদাবাদের, আমাদের কবিরুল ভাই আছে, আমাদের অতনু আছে বাঁকুড়া, কান্নাকাটি করে, কান্নাকাটি যে আমরা তো অপেক্ষা করে আছি বলে তো সমস্যা, এখন অন্য কোনো কাজে ঢুকতেও পারছি না। আর একটা কথা বলি, অনেকে নেগেটিভ কমেন্ট করে, তারা টেট কোয়ালিফাই না, কিংবা 1594-এ যুক্ত আছে, 6 নম্বর পেলেই পাস করবে, কিংবা 1060-তে যুক্ত আছেন, 2022-এর প্রশ্নভুল মামলায় যুক্ত আছেন, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে। তো নেগেটিভ কমেন্ট দেখে দেখে আমার মাথা মানে অভ্যস্ত হয়ে গেছি, আর কোনো প্রবলেম হয় না, এটা আমি দেখে আসছি। ভাবুন, এই রিক্রুটমেন্ট হতে হতে কিন্তু একটা সময় লাগবে। যদি আমরা চুপচাপে এইভাবে বসে থাকি, সমস্ত 22 স্টেটকে বলবো, বার্তা দেব, সমস্ত 22 স্টেটকে বার্তা দেব, একত্রিত হয়ে অধিকার ছিনিয়ে নেয়ার। আর শুধু এই 1000, 1500, 2000 নয়, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ হচ্ছে একমাত্র একটা বৃহৎ, 23 জেলার সবাই যুক্ত আছে। আর অন্য সাইডে যদি একটা দুটো গ্রুপ থাকতে পারে, সে খুব কম সংখ্যক, 2-10 জন, 50 জন এরকম আছে, কিন্তু বাদ বাকি তারা অনেকেই কোথায়? তারা, আমার কথা, যদি 25,000 ডিএলএড হয়, 30,000 ডিএলএড হয়, তারা কোথায়? ইউটিউবে দেখুন, যেখানে ইন্টারভিউ আলোচনা হচ্ছে দেখুন, সেখানে কমেন্ট দেখুন, হাজার হাজার কমেন্ট, সব ইন্টারভিউ করছে। এরকম চলতে থাকলে যাদের বয়স একদম কাছাকাছি চলে এসছে, রিক্রুটমেন্ট পাবে না, এবং নতুন ডিএলএড যারা তৈরি হচ্ছে তারাও ঢুকবে, ম্যাটটাও আটকে রাখা যাবে কিনা সন্দেহ রয়েছে। আবারও পরিষ্কার করে বলছি, ম্যাটও আটকে রাখা যাবে কিনা সন্দেহ আছে সামনের দিনে। যত আগে রিক্রুটমেন্টটা আমরা নিয়ে আসতে পারবো, যদি সরকারের অপেক্ষা করে থাকতে হয়, রিক্রুটমেন্ট কিন্তু পেতে পেতে সময় হবে, সময় লাগবে। আমি পরিষ্কারভাবে আজকে কিছু কথা ক্লিয়ার করেছি, এই কথার কেউ বিকৃতি করবেন না। আমি সোজাভাবে বলেছি,
সেগুলো বুঝলে আপনারা বুঝতে পারবেন অভিশিক্ষক। শুধু এটুকু বলবো, রিক্রুটমেন্ট এবং আমাদের যে বিপদগুলো সামনের দিনে কিন্তু আরও বিপদটা বাড়ছে। 22-এর ক্ষেত্রে কিন্তু বিপদের 22-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু সামনের দিনে আসছে বেশি বেশি করে। আমরা চেষ্টা করছি 23 জেলা মিলে 1060-কে আটকানো, আমরা চেষ্টা করছি 1594-কে আটকানো। যেগুলো আইনি পথে সেগুলো করা যায়, কিন্তু রাজপথের লড়াই তো দুজন নিয়ে হয় না, 5 জন নিয়ে হয় না। সেই লড়াইটা তো প্রত্যেকে আসতে হবে। যারা টেট কোয়ালিফাই আছে প্রত্যেকটা ডিএলএড গ্রুপে আপনার ডিএলএড গ্রুপে প্রত্যেকে আমরা ডিএলএড করেছি, প্রত্যেকটা ডিএলএড গ্রুপে শেয়ার করুন, সবাইকে যুক্ত করুন। এবার আন্দোলনটা হবে, অধিকারের লড়াই হবে, কেউ ভয় পাবেন না। কি করতে পারে বেঁচে, এটা কি বাঁচা বলে? এটা একদম বাঁচা বলে না। 7-8 একটা রিক্রুটমেন্ট করতে গেলে 7 বছর লেগে যাচ্ছে, 7 বছর শেষ করে ফেলছে। তাহলে এই প্রাথমিক শিক্ষক যাদের চিন্তা ভাবনা, তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে দিন দিন কিন্তু কঠিন হচ্ছে। 24-এর টেটও হবে, যেটুকু আমার ধারণা। আমি যে কথাগুলো প্রত্যেকটা বললাম, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আরো বলবো খুব তাড়াতাড়ি। 24-এর টেটও হবে, তবে 24-এর টেট আমাদের রিক্রুটমেন্টে আসবে বলে মনে হয় না। আমরা এটাও চাই যে 22-এ আলাদা রিক্রুটমেন্ট করতে, যেটুকু বোঝার আপনারা বুঝে গেছেন। কতটা বছর এইভাবে বসে বসে হয়? এই পুজো, আগের একটা পুজো গেল, এই পুজো আসছে, দেখতে দেখতে পুজো চলে যাবে। ভাবুন তো এটা। শিক্ষামন্ত্রী কি বলছেন, সভাপতি কি বলছেন, ওনারা ওনার মতো করে বলবেন, ওনারা ওদের প্ল্যান ফুল পরিকল্পনা মাফিক বলবেন। আমাদের দাবিগুলো আমরা তুলতে পারছি না কেন? ঠিক জায়গায় নিয়ে যেতে পারছি না কেন? কেন অবরুদ্ধ করতে পারছি না? আমাদের দাবিগুলো কি আমরা তুলতে পারছি? 50,000 ভ্যাকান্সি আপনারা তৈরি থাকুন। আর সমস্ত ডিএলএড টেট কোয়ালিফাইডদের বলবো সংঘবদ্ধ হন। আগামী দিনে আমরা আজকের লাইভটা করেছিলাম, আমরা যদি পারমিশন পেয়ে যেতাম, আজকের দিন হয়তো নবান্নের প্রথম শেষ দিন হতো নবান্নের ধর্নার। 17 তারিখে কেস হিয়ারিং রয়েছে, দেখা যাক মহামান্য আদালত কি সিদ্ধান্ত দেন। আমরা আশা রাখছি যে মহামান্য আদালত অবশ্যই ভাববেন আমাদের বিষয়টা নিয়ে, কারণ আমাদের কাহিনী, আমাদের হিস্ট্রি যদি ভালো করে শোনেন, খুব কঠিন, খুব কষ্টের হিস্ট্রি আমাদের। কত লড়াই করে এই জায়গায় আমাদের আসতে হয়েছে। টেট নেওয়ার জন্য লড়াই, রেজাল্টের জন্য আন্দোলন, রিক্রুটমেন্টের জন্য আন্দোলন, টেট সার্টিফিকেটের জন্য আন্দোলন। তো এইরকম করলে কি করে হবে? একটা সমাজে যদি এইরকম দীর্ঘদিন যদি একটা যুব সমাজ যদি বসে থাকে, তো কি এটা অসন্তোষ বাড়বে না? অসন্তুষ্ট হবে সবাই। অসন্তুষ্ট দানা বাঁধছে প্রত্যেকের মনে, বেঁধে গেছে অলরেডি। এখন একটা বড় রিক্রুটমেন্ট হলে সবাই কাজে ঢুকবে, সবাই স্কুলে ঢুকবে, চাকরি পাবে, সরকারের পাশে থাকবে তখন, যে এই সরকার আমার চাকরি দিয়েছে। প্রত্যেকেই, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় সরকারের বিভিন্ন প্রকল্প আমাদের তো করতে হবে। স্কুলে বিভিন্ন স্কুল ছুট কমাতে হবে এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করতে হবে আমাদের শিক্ষক হয়ে। তো একটা প্রজন্ম যদি চাকরি পায় কোনো সরকারের আমলে, কেউ কিন্তু সরকারের বিরোধিতা করে না। আপনি যদি এই সরকারের আমলে চাকরি পান, দেখবেন আপনার এই সরকারের প্রতি একটা ভালোবাসা থাকবে, যে না, আমি এই সরকারের আমলে চাকরি পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা বোঝা উচিত। প্রত্যেকবার রিক্রুটমেন্টটা দিলে এই সমস্যাগুলো তৈরি হয় না। কেন জানি না, কি ভাবছেন? তো এই অসন্তুষ্ট প্রত্যেকটা যুব সমাজের মধ্যে যদি ঢুকে যায়, যদি আমি টেট কোয়ালিফাই না করতাম, ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত না হতাম, আমি চাইতাম না, অন্য একটা কাজ খুঁজে নিতাম। কিন্তু টেট কোয়ালিফাই করে পূর্ণ প্রশিক্ষিত হয়ে সে আশা বছরে 2বার নিয়োগ হবে, এবার থেকে 2বার নিয়োগ হবে, জল করছে লেখা। তারপরও যদি অপেক্ষা করে যদি দিন কাটে, তাহলে বলুন কি করতে পারি? এটা যদি কেউ নিজের সন্তান ভাবে, আমাদের বাবা মা যে কষ্টটা পাচ্ছে, এটা যদি যারা এই রিক্রুটমেন্ট করেন বা যাদের কথা এটা হয়, তারাও যদি ভাবতেন যে এই ছেলেগুলো এতদিন ধরে রয়েছে। সত্যি তো, এরা 2017 নোটিফিকেশন বেরোলো, তারপর তো নোটিফিকেশন বেরোনোর পর আর তো টেট হয়নি, টেট ফর্ম ফিল আপ করা হয়নি।
আমি একটা পোস্টার দিয়েছিলাম, অনেকে দেখছিলাম বলছিল 17 টেট নিয়েছে, আপনারা কি করে বুঝলেন? আমি তাদেরকে বলি 2017 টেট মানে 2017 সালে হয়েছে এমন নয়, 2017 সালের নোটিফিকেশান। যেদিন টেটের ফর্ম ফিল আপ হয়েছিল, শেষ হয়েছিল, তারপরে তো একটা ফর্ম নেওয়া হয়নি, মানে 2017-ই টেট। ওটা হয়তো 3-4 বছর পরে হয়েছে, 3-4 বছরের পরেই হয়েছে, কিন্তু টেটটা তো ওই নোটিফিকেশানই তো লাস্ট। যারা দিয়েছিল তারা কোন ব্যাচ ছিল? 17-19। এটা বুঝতে হবে। এটুকুই বলার। দিন দিন জায়গাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি পরিষ্কারভাবে সব আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা শুধু বললো 22 টেট, এই 35,000 কোথায় গেল, 30,000 কোথায় গেল? যদি 30,000 থাকে তারা কোথায় এখন? আমরা যে কজন লড়াই করছি সেই কজনই পথে আছি, সেই কজনই আইনি পথে লড়ছি। চাকরিটা শুধু আমাদের একার প্রয়োজন। আর আমরা তাকিয়ে আছি 17 তারিখের দিকে, আমরা তাকিয়ে আছি মহামান্য আদালতের দিকে। আমরা নবান্নে, আমরা মহামান্য আদালত যদি পারমিশন দেন, আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যাব। এটুকুই। যত দেরি হবে তত আমাদের ক্ষতিটা কিন্তু বাড়বে। আবারও বলছি, আপনারা ভেঙে পড়বেন না, নিজের নিজের জায়গায় কি করা যায় আলোচনা করুন গ্রুপে। 23টা জেলায় আলোচনা করুন, সংঘবদ্ধ থাকুন প্রত্যেকটা টেট কোয়ালিফাইডরা। প্রত্যেককে আহ্বান করছি, লড়াইটা করুন, একসাথে অধিকার লড়াইয়ের করুন, হয় এবার নয় নেভার। ধন্যবাদ সবাইকে।